কখনো হাইকমান্ডের নির্দেশে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মানতে হয়, আপনারা কি মানবেন? যিনি সংবিধানকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, মানুষের রাইটকে এস্টাবলিশ করার জন্য যে লড়াই লড়ছেন, সেই লড়াইয়ের অংশীদার যিনি হতে চাইবেন, রাহুল গান্ধীর সঙ্গে পথ চলতে পারেন। পলিটিক্স বা রাজনীতি আপনার কাছে কি, এবং একজন রাজনীতিবিদ হিসাবে আপনি কিরকম জীবনযাপন করতে চান? কংগ্রেসে ঢোকা সহজ, বেরোনো সহজ, থাকা কঠিন। রাজনৈতিক সম্ভাবনাময় এবং রাজনীতিতে সব সম্ভাবনাই খোলা থাকে। যেরকম আপনার কথা অনুযায়ী যে ভবিষ্যৎ এবং সময়ের দাবিতে বিভিন্ন রকম সম্ভাবনা খোলা আছে, কখনো হাইকমান্ডের নির্দেশে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মানতে হয়, আপনারা কি মানবেন? বা জোট করতে হয়, আপনারা কি সেটা করবেন? দুটো জিনিস আমার কাছে প্রাধান্য। যেটা আমার নেতা, আমি সোনিয়াজির সঙ্গে কাজ করেছি, রাহুল গান্ধী খাড়গেজির সঙ্গে কাজ করছি, প্রিয়াঙ্কা গান্ধী, ভেরি ইন্টারেস্টিং, যে কোনো মহিলার কাছে ভালো, যেটা কেউ আজ পর্যন্ত বলেনি। কার্ল মার্কস থেকে শুরু করে হোয়াটএভার যত তত্ত্ব দার্শনিক, মহিলারা যে একটা শ্রেণী, লড়কি হুঁ তো লড় সকতি হুঁ, প্রিয়াঙ্কা গান্ধীর যে এই যে একটা আলাদা শ্রেণী তৈরি করা, যে দে ক্যান ফাইট ফর দেয়ার ওন কজ, এটা যে একটা বড় ব্যাপার। তার সঙ্গে সঙ্গে আপনি আমাকে বলুন, সেটা হচ্ছে রাজনীতির সম্ভাবনাময় শিল্প, যেটা দিয়ে আপনি এটা শুরু করলেন কথাটা। পলিটিক্স হচ্ছে আর্ট অ্যান্ড পসিবিলিটিস এর একটা জায়গা। আরএসএসের যে মনুবাদী চিন্তা, যে বিচারধারা, বিজেপির যে তানাশাহী, এর বিরুদ্ধে কংগ্রেস তার আদর্শগত নীতিগত দিক থেকে যে দীর্ঘ লড়াই, জন্মলগ্ন থেকে, এই নীতিগত লড়াইয়ে আপোষহীন লড়াইয়ের নেতার নাম রাহুল গান্ধী, যিনি সংবিধানকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, মানুষের রাইটকে এস্টাবলিশ করার জন্য যে লড়াই লড়ছেন, সেই লড়াইয়ের অংশীদার যিনি হতে চাইবেন, তাকে অনেক বুকে সাহস, ধক, দম নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে পথ চাইলে, মানে মন চাইলে, নীতি আদর্শ থেকে মনকে তৈরি করলে তিনি তার সঙ্গে পথ চলতে পারেন। আর যদি পথ চলতে চান, তার জন্য আমাদের দরজা খোলা, সবাইকে আমরা স্বাগত করি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হলেও সত্যি, এনিওয়ান ইন আওয়ার কান্ট্রি। আমি 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 জিজ্ঞেস করছি যে আপনি তো খুব ক্লোজলি রাহুল গান্ধীর সাথে কাজ করেছেন। রাহুল গান্ধীর সাথে কাজ করে মানুষটা সম্পর্কে বা রাহুল গান্ধী সম্পর্কে একটু যদি বলেন যে রাহুল গান্ধী কেমন? আমি রাহুল গান্ধীকে সামনে থেকে যা দেখেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে এতটুকুও সে কোথাও পিছু পা হন না, আপোষ করেন না, ভয়ভীতি থাকেন না, এবং অতি সাধারণ হিসাবে তিনি ভাবেন এবং সার্বিকভাবে ভারতের ইকোনমিক্যাল স্ট্রাকচারের ডেভেলপমেন্ট চান, এবং বিদেশের মাটিতে ভারতবর্ষের যাতে তার পতাকা যাতে স্বমহিমায় বিরাজ করে, সেটা দেখতে চান। অনেক সময় অনেকে বলেন রাহুল গান্ধী বিদেশের মাটিতে গিয়ে আলোচনা করছেন দেশের খারাপ ভালো। আরে ডিজিটাল সিস্টেমে আপনার এখানে আমি বসে যেটা বলছি, 1 মিনিটের মধ্যে এটা আমেরিকাবাসী দেখতে পারে, এটা অন্য যে কোনো রাষ্ট্র দেখতে পারে। ডিজিটাল সিস্টেমে আপনি তাকে ছোট, একদমই তাই, আপনার হাতের মুঠোর ভেতরে। তো সে জায়গায় কোথায় বসে আমি বলছি দিস ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আমি ঠিক বলছি না আমি ভুল বলছি, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তো আজকে 65% যে ইউথ
তাদের কাছে প্রাইমারি ডিজায়ার কি? টু অনেস্ট, সামহাউ উই হ্যাভ টু আর্ন। অনেস্টলি আমি যাতে রোজগার করতে পারি, সেই রোজগারটা দেবে কে? 45 বছরে সব থেকে যদি বেশি বেকার হয়, এই বেকাররা তাহলে কোথাও না কোথাও তারা তো ডিরেলড হবেন, নীতিভ্রষ্ট হবেন। সরকার জেনে শুনে সেই দিকে এদের মোটিভেট যদি করে, তাহলে কোথায় যাবে? এবং আমি মনে করি আমরা ধর্মেন্দ্র প্রধানের এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে 22 লক্ষ ছাত্রছাত্রী, 1 লক্ষ যদি 50,000 টাকা না 32,000 টাকা করে যদি দেন, তাহলে 3.5 হাজার কোটি টাকা, মানে একটা ডিপার্টমেন্টের বাজেটের বেশি। ওটাতে রাহুল গান্ধীর যে প্রেজেন্টেশন ছিল আপনি দেখুন। আজকের দিনে রাহুল গান্ধী আমার ধারণা সব থেকে বেশি পপুলার নেতা, যে সত্যি কথা বলার জন্য। সে তো কংগ্রেসেরও কেউ কিছু ভুল করলে তার ক্রিটিসাইজও করেন, নিজেও যদি কোনো সময় কোনো ভুল সিদ্ধান্ত নেন সেটাও বলেন। তো এই রকম নেতা আমার মনে হয় যে রাজনীতির ক্ষমতার ভোটের জন্য কিনা জানি না, কিন্তু মানুষের জন্য এবং আগামী প্রজন্মের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার একদম শেষ প্রশ্ন থাকবে, দেখুন যে স্ট্যাচারে পলিটিক্সটা আপনি ছাত্র জীবন থেকে করে এসছেন, আমার বিশ্বাস, আপনি ক্যামেরার সামনে স্বীকার করুন বা না করুন, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হবে যে আপনার কাছে তৃণমূল বা বিজেপির কোনো অফার আসেনি। কিন্তু তারপরেও আপনি পলিটিক্সে থেকে গেছেন, কংগ্রেস করে গেছেন গর্বের সাথে, আজকে রাজ্য সভাপতি। এবং আমি খুব কম রাজ্য সভাপতিকে দেখেছি যিনি সিকিউরিটি গার্ড ছাড়া একদম সাধারণ মানুষের মতো একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। আপনার কাছে এই পলিটিক্সটা কি, আমি পডকাস্টে একদম ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করি না, কিন্তু এটা না জিজ্ঞেস করে পারলাম না, পলিটিক্স বা রাজনীতি আপনার কাছে কি, এবং একজন রাজনীতিবিদ হিসাবে আপনি কিরম জীবনযাপন করতে চান? দেখুন, আমি অতি সাধারণ, দারুণ মেধাসম্পন্ন নয়। আমি অতি সাধারণ হিসাবে আমি কোনো সময় এক সময় আমি যখন ছাত্র রাজনীতি করেছি, আমার উঁচু দরের নেতাদের দেখেছি আমি এরম হতে পারবো, বাসনা থেকেছে, চেষ্টা করেছি। আবার তার থেকেও আবার যখন সেখানে পৌঁছেছি, তার উপরের যে জায়গা, এআইসিসি দপ্তরে যখন যেতাম ছাত্র রাজনীতি, যুব রাজনীতি করার সময়, ভাবতাম এখানে এই বড় বড় নেতারা বসেন, গ্যাটগিল বসেন, এখানে এই বড় বড় সমস্ত নেতারা বসেন যারা দিকপাল, যাদের বই আছে, যাদের নিয়ে আলোচনা হয়, ইকোনমিক্স, এই মানে চিন্তার বাইরে কারা কারা বসছেন। সেই ঘরে যখন বসার জায়গা পেলাম, তখন ভাবলাম এখানে পৌঁছেছি। তো যেখানে পৌঁছেছি ভালো মন্দর বিষয় নয়। দেখুন, রাজনীতি এমএলএ এমপি হওয়ার জন্য করাই যায়। এবারেও তো যে কোনোভাবে একটা কি হতো না হতো আলাদা প্রশ্ন। আমরা তো লেফটের সঙ্গে জোট করে 2021-এ জিতিনি, কেউই জেতেনি, লেফটের বন্ধুরাও জেতেনি, আমরাও জিতিনি। আবার টিএমসির সঙ্গে জোট করে জিততে পারতো, নাও পারতো, এমএলএ হয়তো হয়ে যেতাম। আমার তো লক্ষ্য কি? আমার লক্ষ্য, কারণ আমি যা যা বই আজ পর্যন্ত পড়েছি, আপনি কলকাতা শহরে যতগুলো ঠাকুর দেখবেন তার মধ্যে একটা বিচার করবেন কোন ঠাকুরটা ভালো। যদি কলকাতা শহরে 200টা পুজো হয়, তাহলে 200টা দেখার পর আপনি কোনো একটা কনক্লুশনে আসবেন এটা ভালো। তো আজ পর্যন্ত যত রাজনৈতিক দল আছে সেগুলো বিচার বিশ্লেষণ করে, তাদের নীতি আদর্শ দেখে, বই পড়ে, আইডিওলজি পড়ে, আমার এখনো পর্যন্ত মনে হয়েছে যে কংগ্রেসের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, কংগ্রেসের মধ্যে সেই গণতন্ত্র আছে, পার্টির ভেতরে আলোচনা করা যায়, কংগ্রেসে ঢোকা সহজ, বেরোনো সহজ, থাকা কঠিন। তার কারণ থাকতে গেলে কিছু নাও পেতে পারেন, তারপরেও থাকতে হবে, আবার পেতেও পারেন। আমি তো লাকি, আমরা যারা রাজনীতি শুরু করেছিলাম, আমি তো তার সভাপতি হয়েছি, অনেকে তো এই সভাপতি হননি, আমার মতো এমএলএ এমপিও হননি। আবার এটা ঠিক যে শুধু এমএলএ এমপি হব বলে কোনোদিন রাজনীতি করতে ঢুকিনি, ভেবেছিলাম নেতা হব কিনা। আমি অনেক এমএলএ এমপি তৈরি করেছি, মুখ্যমন্ত্রী তৈরির ক্ষেত্রে আমার ভূমিকা ছিল, কিন্তু আমাকে এমএলএ এমপি হতে হবে। কিন্তু হ্যাঁ, বিতর্ক করতে, আলোচনা করতে খুব ভালো লাগে। অ্যাসেম্বলি পেলে, পার্লামেন্ট পেলে হয়তো আমার বাগ্মিতা দেখাবার একটা সুযোগ বেশি হতো। কিন্তু এটাও ভালো লাগে প্রত্যেকদিন মানুষের সঙ্গে কথা বলে, ইন্টারাকশন করে, বাসে ট্রামে গিয়ে
মানুষ কি বলছে সেটা জানা, দেখা, কত সমস্যা মানুষের মধ্যে, এগুলোকে দেখার বিষয়। তো দল ছাড়ার কথা ভাবিনি, কিন্তু এই 200টা পূজার পর ধরুন একটা নতুন পুজো শুরু হলো, সেই পুজোয় আমি চলে গিয়ে আকর্ষিত হয়ে গেলাম। মানুষ কাল বাদে কি করবে কেউ জানে না। তার কারণ আজ যেটা আইন আছে বা আজ যেটা বেআইন আছে, কাল সেটা আইনে পর্যবসিত হতে পারে। নারায়ণ সান্যালের একটা বই আছে, অশ্লীলতার দায়ে। আজ যেটা অশ্লীল, কাল সেটা শ্লীল হতে পারে। তো এবার এগুলো সব সময়ের প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। কিন্তু আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমি মনে করি আগামী দিনে ভারতবর্ষের সার্বিক প্রান্তিক মানুষ, আবার ট্যালেন্টেড মানুষ, প্রান্তিক মানুষও ট্যালেন্টেড হন এরকম নয়। সবজি বিক্রেতা, তার মধ্যে ডিএনএ হয়তো ফাটাফাটি, তিনি হয়তো পড়াশুনো করতে পারেননি, কিন্তু পড়াশুনো যদি তার করার সুযোগ আসতো, সে দেখবেন একটি MA পাস বা MSc পাসের থেকে অনেক বেশি ট্যালেন্টেড হতো। কেউ মাধ্যমিক পাস, সে দেখবেন বহু ট্যালেন্টেড, আবার কেউ মাস্টার ডিগ্রি করেও অতটা ট্যালেন্ট নয়। এই যে বিশ্লেষণ, সেটা কাজের ওপর দিয়ে, অর্থাৎ কোনো একটা সম্পদ আছে, সেটা যদি ব্যবহার না করা হয় ততক্ষণ পর্যন্ত সেটা সম্পদ নয়, ব্যবহার করা হলেই তখন তো সেটা সম্পদ। সেই কাজটা রাহুল গান্ধী করতে পারবেন, এবং তিনি যদি দেশের চালিকা শক্তি হন, অর্থাৎ কংগ্রেসকে মানুষ যদি পাওয়ারে আনেন এবং রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হন, আমি মনে করব মানুষের সরকার তৈরি হতে পারে। কারণ আমি ওনার সঙ্গে মিশে যা দেখেছি। এবার কেউ কেউ বলতে পারেন, তুমি ওর সঙ্গে মিশেছো বলে ওনার টিফিনের ভাগ তোমায় দিয়েছে। আমি তো দূর থেকে দাঁড়িয়ে দেখেছি, আমার নয়। তার কারণ কোনো একটা বড় ব্যবসায়ী দেখবেন, সে প্রত্যেকটা ফ্যাক্টরির প্রত্যেক দিন সব জায়গায় যায় না। তার সাংগঠনিক, তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এবং আলটিমেটলি তার লিডারশিপ তাকে সেই জায়গায় পৌঁছে দেয় তার সিদ্ধান্তগুলোকে। আর সেই সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা দেখার বিষয়ের উপরে নির্ভর করে। তাই তো আজকে ডিজিটাল সিস্টেমে আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি। আজকে সরকার যতই নরেন্দ্র মোদীরা দাবি করুন না কেন, তার কারণ বাস্তব তা নয়, এটা কংগ্রেসের আমলে তৈরি করা ডিজিটাল সিস্টেমই আজ তার রিফ্লেকশন, বিচ্ছুরণ সমস্ত কিন্তু আজ অন্যরা ভোগ করছেন। এখানেই তো কংগ্রেসের জয়। এবং আগামী দিনে আমার ধারণা কংগ্রেসই একমাত্র দল